ডিরেক্ট ফ্লাইট তো এখন নেই, আগে ছিল হয়তো বা। আর বাই রুটে কোনো বাংলাদেশ পাকিস্তানে আসা যায় না, বাই রুটে আগে আসা যেত, এখন আসা যায় না। তো বাসে বা ট্রেনে পাকিস্তানে আসার কোনো সুযোগ নেই, আসতে হলে আপনাকে এইভাবেই আসতে হবে। তো এই হচ্ছে বাংলাদেশ টু পাকিস্তানের মোটামুটি একদম অ্যাকুরেট ফ্লাইট আসে না। তার কারণ হচ্ছে ধরেন বাংলাদেশে থেকে পাকিস্তানে কয়জন মানুষ যায়, হয়তো বছরে 7-8 জন 10 জন এরকম, তাই না? মাসের মধ্যে 1-2 জন হবে। তো 1-2 জন মানুষ নিয়ে তো আর ফ্লাইটে আপনার অ্যাডজাস্ট করে নিয়ে আসবে না তারা। এই জন্য ট্রানজিট করে অন্য কান্ট্রিতে, সেখান থেকে ট্রানজিট করার পরে সেখান থেকে অন্য যাত্রীদের নিয়ে আপনাদেরকে পাকিস্তানে পরে পৌঁছায় দেয়। ট্রানজিট তো থাকবেই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দিস ইজ মি জাহরা খান। তো সবাই আমাদেরকে কমেন্ট করো যে পাকিস্তান বাংলাদেশে আসার খরচ কত। এতদিন আমি অনেক কিছু বলেছি, বাট এবার তোমাদেরকে খরচ সম্পর্কে বলবো বা ধারণা দিব একটু, যে পাকিস্তান থেকে বাংলাদেশে আসতে কত টাকা খরচ হয় বা কিভাবে আসতে হয়, এটা আমি তোমাদেরকে এখন জানাবো। সো একটা জিনিস তোমরা ভাবে দেখো, বাংলাদেশ টু পাকিস্তানে আমাদের অনেক 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 ফলোয়ার্স যারা এই বিষয় নিয়ে কন্টিনিউ জানতে চাও আমাদের কাছে। তো আমরা ভিডিও অনেকবার দিয়েছি, তারপর নতুন নতুন ফলোয়ার্স যারা আছেন, যারা আপুরা ভাইয়ারা নতুন নতুন জানতে চান যে বাংলাদেশ পাকিস্তানে আসার জন্য কত টাকা খরচ হবে, যারা অনেকে জানো না, এখন আজকে তোমাদের এই সম্পর্কে একটু ধারণা দিতে আমি চলে এলাম জাহরা খান। আজকে তোমাদের এই সম্পর্কে আমি কিছু কথা বলবো। তো ফার্স্টে যারা যারা সাবস্ক্রাইব করনি করে ফেলো, যাতে পাকিস্তানের এই সুন্দর সুন্দর ব্লগসগুলো তোমরা মিস করতে না পারো। আর পাশাপাশি আমাদের ব্লগস সহ ইম্পর্টেন্ট অনেক টিপসও তোমরা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে আশা করি, আমাদের পারিবারিক ব্লগ সহ তোমাদের প্রয়োজনীয় তথ্য। সো স্টার্ট করতেছি ব্লগটা। তো বাংলাদেশ টু পাকিস্তানে আসার জন্য কিন্তু এক্স্যাক্টলি খরচটা তোমরা নিজেরাই বার করতে পারো, এটা কিন্তু আমাদের কাছে আসার কোনো প্রয়োজন নেই। আর একটা জিনিস তোমরা ভাবে রাখো, ঢাকা টু খুলনা বাস ভাড়া ধরো 1200 টাকা, ঢাকা টু খুলনা, কিন্তু এই বাসের ভাড়া কিন্তু 1 বছরে সেম ভাড়া থাকে, বাসের ভাড়া কিন্তু চেঞ্জ হয় না। বাসের ভাড়া কিন্তু হয়তো 10-20 টাকা চেঞ্জ হয়, 50 টাকা চেঞ্জ হয়, বাট বাসের ভাড়া কিন্তু সেমই থাকে। আবার ট্রেনে গেলে বাংলাদেশ ঢাকা থেকে খুলনা পর্যন্ত ট্রেনে গেলে লাগে 550 টাকা, 505 টাকা, সরি। তো এটা কিন্তু আজীবন ধরে আমি দেখে আসতেছি, সেই কত বছর ধরে এই ভাড়াটাই চলতেছে। কিন্তু বাংলাদেশ কিন্তু দেখো, দেশের মধ্যে যে যানবাহনগুলো চলাচল করে ভাড়া কিন্তু একই রকম থাকে, কিন্তু প্লেনের ভাড়া কিন্তু একরকম থাকে না। প্লেনের ভাড়া এখন যদি 1 লাখ থাকে, একটু পরে 3 লাখ হয়ে যাবে। এখন 10 লাখ হইলে, ধরো কথার কথা, এখন 10 লাখ হইলে একটু পরে 10,000 টাকা হয়ে যায়। প্লেনের ভাড়া প্রতি সেকেন্ডে চেঞ্জ হয়। তো প্লেনের ভাড়া প্রতি সেকেন্ডে চেঞ্জ হওয়ার কারণে ফ্লাইটের ভাড়া কিন্তু সবসময় একরকম থাকে না। তো তোমরা যারা আমাকে বলো যে আপনি এক্স্যাক্টলি বলো কত টাকা লাগতে পারে, এটা কিন্তু বলা যাবে না। তো এখন হচ্ছে যে এটা তোমার ভাড়ার উপর ডিপেন্ড করে। আমি যখন আসছিলাম তখন অনেক টাকা ভাড়া ছিল, তখন সব মিলে প্রায় 4 লাখের মতো ছিল, ঠিক আছে। এখন আমি যখন আসছিলাম তখন অনেক টাকা, 5-6 লাখ টাকা লেগে গেছিলো আমার সব মিলায়, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে এরকম, সবসময় তো খরচ একরকম থাকে না। আমি যখন আইছিলাম তখন প্রচুর ডলার ছিল, করোনার প্রায় শেষ ছিল, শেষ হওয়ার পরে আমি আসার ট্রাই করছিলাম, কিন্তু প্রচুর খরচ, আমার প্রচুর টাকা গেছে রাস্তায়। তো এই হচ্ছে ব্যাপার। তো বিভিন্ন জায়গা থেকে আসতে গেলে বিভিন্ন খরচ হয়, সবসময় কিন্তু এক খরচে আসা যায় না। বাংলাদেশ টু পাকিস্তানের খরচটা অনেক বেশি। আর আপনারা কোন রুট থেকে আসবেন সেই রুটের ভাড়া ডিফারেন্স হবে। ধরেন দুবাই হয়ে আসা যায়, আবার কাতার হয়ে আসা যায়, সৌদি আরব হয়ে আসা যায়, আর মিডল ইস্টের বিভিন্ন কান্ট্রি হয়ে আসা যায়, বাহরাইন হয়ে আসা যায়, তুরস্ক হয়ে আসা যায়, বিভিন্ন কান্ট্রি হয়ে আপনারা পাকিস্তানে আসতে পারেন, ঠিক আছে। তো বিভিন্ন কান্ট্রি খরচ বিভিন্ন রকম। তো বাহরাইন, দুবাই, এক এক কান্ট্রির খরচ এক এক রকম। যেহেতু ট্রানজিট ছাড়া ডাইরেক্ট বাংলাদেশ টু পাকিস্তানে কোনো ফ্লাইট নেই। বাংলাদেশ টু পাকিস্তানে আসতে গেলে ট্রানজিট ফ্লাইটের মাধ্যমে আসতে হবে, একদম অ্যাকুরেট ফ্লাইট আসে না। তার কারণ হচ্ছে ধরেন বাংলাদেশে থেকে পাকিস্তানে কয়জন মানুষ যায়, হয়তো বছরে 7-8 জন 10 জন এরকম, তাই না? মাসের মধ্যে 1-2 জন হবে। তো 1-2 জন মানুষ নিয়ে তো আর ফ্লাইটে আপনার অ্যাডজাস্ট করে নিয়ে আসবে না তারা। এই জন্য ট্রানজিট করে অন্য কান্ট্রিতে, সেখান থেকে ট্রানজিট করার পরে সেখান থেকে অন্য যাত্রীদের নিয়ে আপনাদেরকে পাকিস্তানে পরে পৌঁছায় দেয়। ট্রানজিট তো থাকবেই, ডিরেক্ট ফ্লাইট তো এখন নেই, আগে ছিল হয়তো বা। আর বাই রুটে কোনো বাংলাদেশ পাকিস্তানে আসা যায় না, বাই রুটে আগে আসা যেত, এখন আসা যায় না। তো বাসে বা ট্রেনে পাকিস্তানে আসার কোনো সুযোগ নেই, আসতে হলে আপনাকে এইভাবেই আসতে হবে। তো এই হচ্ছে বাংলাদেশ টু পাকিস্তানের মোটামুটি একটা ধারণা। আপনারা যারা যারা পাকিস্তানে আসতে চান তারা অবশ্যই গুগলে প্রতিদিনের ফ্লাইটের ভাড়াটা চেক করবেন, এটা আপনাদের জন্য ইজি হবে। সো যারা যারা আসবেন তাদের একটা টিপস দিই আমি, আপনারা প্রতিদিন গুগলে একটু সার্চ করবেন যে ইগো ফ্লাইট, বিভিন্ন ফ্লাইটের নাম দেওয়া আছে, ওগুলো সার্চ করবেন। কোন এয়ারলাইন্সে যাবেন সেই এয়ারলাইন্সের নাম, ধরেন এমারাতে যাবেন, কাতার এয়ারলাইন্সে যাবেন, বা সৌদি এয়ারলাইন্সে যাবেন, বা বাংলাদেশ বিমানে, যে ফ্লাইটে আপনারা আসতে চাচ্ছেন বন্ধুরা, আপনারা একটু গুগলে সেখানে লিখবেন। লেখার পরে আপনার ফ্লাইটের ডেটটা দিবেন আর রিটার্ন ডেটটা দিবেন, দেওয়ার পরে এখানে আপনাদের ভাড়াটা চলে আসবে, কোন ডেটে যাবেন, কবে যাবেন, একদম ইজি এটা আপনাদের জন্য। যারা যারা জানেন না তাদের জন্য বলতেছি, আপনাদের জন্য অনেক ইজি হবে। কারণ আপনারা কে কোন দিন যাবেন সেটা কিন্তু আমি জানি না, যে আপনারা কে 5 তারিখে যাবে, কে 10 তারিখে যাবে, আমি তো এত কিছু জানি না। আমি জাস্ট আপনাদের কমেন্টগুলো শুনি। তো আপনাদের সুবিধার জন্য আমি বলতেছি, আপনারা বন্ধুরা
কারো কাছে যাওয়ার কোনো দরকার নেই, যাবেন তো হয়রানি হবেন, কোনো হয়রানির শিকার হবেন না। নিজেরা নিজেদের ফ্লাইটের ভাড়া চেক করুন, নিজেরা চেক করার পরে নিজেরা ঘরে সেটা বুকিং করে ফেলুন। আপনারা একটা অ্যাকাউন্ট খুলতে হবে, জাস্ট একটা অ্যাকাউন্ট খুলতে পারলে আপনারা টিকিট ঘরে বসে বুকিং করতে পারবেন, আর সেই টিকিটে আপনারা ইজি অনায়াসে পাকিস্তানে আসতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা আপনাদের জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট। যারা যারা আসতে চান পাকিস্তানে তাদের জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট কি আপনারা এটা করতে পারেন। এটা যদি করতে পারেন আপনাদের জন্য ইজি একদম। আর বিভিন্ন কান্ট্রির খরচ বিভিন্ন রকম। लोगों से पूछोगे तो वो कभी आपको बताएगा 2 लाख, कभी 3 लाख, এটাই कभी তো, 2.5 लाख। যা মানুষকে জিজ্ঞাসা করলে মানুষ আপনার 2 লাখ 5 লাখ বলবে, আপনার এটা পুরোপুরি আপনার মনের মধ্যে যে ঠান্ডা তো এটা আপনি পাবেন না। कई होते हैं मतलब प्लान उसमें 1,25,000। ধরেন আমি আসছি 2 বছর আগে, তাই না? তাহলে আমি আসছি 2 বছর 1.5 বছর আগে, তো আমার সেই ভাড়ার সাথে এখন ভাড়া তো মিলবে না, অনেক ডিফারেন্স হয়ে গেছে আকাশ পাতাল, এখন তারা বাড়বে বলতে গেলে। সো এই হচ্ছে ব্যাপার, আপনাদেরকে নিজেদেরকে দেখে নিতে হবে যে ভাড়া কত হচ্ছে। আপনারা বা বিভিন্ন ট্রাভেল এজেন্সি আছে তাদের সাথে কথা বলতে পারেন। বাংলাদেশে অনেক ট্রাভেল এজেন্সি আছে যারা এই টিকিট আদান প্রদান করে। ট্রাভেল এজেন্সি আছে না যেখান থেকে টিকিট কাটতে হয়, ওদের নাম্বার নিয়ে রাখবেন। যারা মোবাইলে বোঝেন না তারা 4-5টা গুগলে সার্চ করলেই হবে, ট্রাভেল এজেন্সি চলে আসবে, হাজারো এজেন্সির নাম্বার হবে যারা টিকিট দেয়, ফ্লাইটের টিকিটের কাজ করে। তো সেই ট্রাভেল এজেন্সির নাম্বার আপনারা নিয়ে নেবেন, মোবাইলে সেভ করে রাখবেন 5-7 জনের, বা এলাকাতে কোনো এজেন্সি থাকলে তাদের নাম্বার নিয়ে নেবেন, হয়ে গেল। তাদেরকে কন্টিনিউ ফোন করবেন, প্রতিদিন ফোন করবেন যে ভাই আজকে টিকিট কত, ভাই কালকে টিকিট কত। যারা একদম বোঝেন না এসব বিষয় তারা ফোন করে নিতে পারেন, একদম ইজি। তাহলে আপনারা খরচ সম্পর্কে ধারণা পাবেন যে কোন দেশের কত খরচ, তারা আপনাকে চেক করে বলে দিবে যে এখন কয় টাকা লাগবে, কখন কয় টাকা লাগবে, একদম ইজি। আপনারা শুধু ফোন করবেন সেখানে এজেন্সিতে, বা এজেন্সিতে কন্ট্যাক্ট রাখবেন, কন্টিনিউ এজেন্সিওয়ালারা আপনাকে দিয়ে দিবে। তো আর যারা এটা তো ঘরে বসে করা যায়, ফালতু কাউকে বলা লাগে না, তারপর যারা বোঝে না তাদের জন্য বললাম আর কি। তো এখন আশা করি বুঝতে পেরেছেন খরচ কত লাগতে পারে বা কী বৃত্তান্ত, এটা আপনাদের নিজেদের কাছেই। কারণ আপনারা কোন কান্ট্রিতে হয়ে যাবেন, কোন ফ্লাইটে যেতে চাচ্ছেন, এটা সেটার উপর ডিপেন্ড করে। তবে আমার মতে ভালো ফ্লাইটের মধ্যে আপনার এমারাত আছে, কাতার এয়ারলাইন্স আছে, এগুলো খুব ভালো ফ্লাইট, সৌদি এয়ারলাইন্স, এগুলো ভালো, মোটামুটি ভালো, এগুলোর মধ্যে যেতে পারবেন আপনি, আরামদায়ক বেশ। তারপরে আরও আছে, আমি গালফ এয়ার আছে, গালফ এয়ার আছে, ওটাও ভালো। অনেক এয়ারলাইন্স, অনেক, এগুলোতে আপনারা আসতে পারেন ইজি অনায়াসে। তো পাকিস্তান বাংলাদেশে আসার জন্য আপনাদের কারো কাছে যাওয়া লাগবে না, বা কারো কাছে জিজ্ঞাসাও করা লাগবে না। এটা আপনারা যখন ফ্লাইটের খরচটা বের করতে পারবেন, তো আর ভিসার খরচটা আপনারা অনলাইনে পেয়ে যাবেন। ভিসার খরচ সবসময় একরকম থাকে। আপনারা কে কোন ভিসায় আসবেন, ট্যুরিস্ট ভিসায় আসবেন নাকি স্টুডেন্ট ভিসায় আসবেন নাকি বিজনেস ভিসায় আসবেন নাকি ফ্যামিলি ভিসায় আসবেন, এটা আপনাদের উপর ডিপেন্ড করে। আপনাদের সেই উপর ডিপেন্ড করে সেরকম ডলার আপনাদেরকে প্রদান করতে হবে। সেই ডলার প্রদান করার পরে আপনারা ফ্লাইটের টিকিট বুকিং করে সেই দেশ, কোন দেশ থেকে আসবেন সেই অনুযায়ী খরচটা দেখে নিয়ে আপনারা ইজি আপনাদের খরচটা বের করে নিজেরা আসতে পারবেন। আশা করি আজকে এই সম্পর্কে ধারণা পেয়েছেন বন্ধুরা। অন্যদিন আর একটা বিষয় নিয়ে আপনার সাথে কথা বলবো, আপনারা কমেন্ট করবেন, আপনাদের কমেন্টের উপর ডিপেন্ড করে আমি কথা বলার চেষ্টা করব। তো আজকে মোটামুটি অনেক কিছু বলে দিলাম, ভালো থাকেন।